ওয়েলকাম টু আওয়ার চ্যানেল PLSR। আজকে নবম শ্রেণীর একটা চ্যাপ্টার বল ও গতি নিয়ে আলোচনা করব এবং এই চ্যাপ্টারটা পদার্থবিদ্যা পড়তে গেলে মানে তোমাদের ভৌত বিজ্ঞান পড়তে গেলে খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তো এই বল গতি চ্যাপ্টারে আজকে আমরা কি কি টপিক নিয়ে আলোচনা করব সেগুলো একটু লিখি না। প্রথমেই আমাদের চ্যাপ্টারের নাম কি? বল ও গতি। তো বল ও গতি পড়ার জন্য আমাদের প্রথমেই যেটা জানতে হবে সেটা হলো রেস্ট অ্যান্ড মোশন বা স্থিতি এবং গতি। স্থির বস্তু কাকে বলে, গতিশীল বস্তু কাকে বলে, স্থিতি অবস্থা বলতে কি বুঝি, গতিশীল অবস্থা বলতে কি বুঝি, সেগুলো প্রথমে আলোচনা করব। তো প্রথমেই জানবো আমরা কি স্থিতি ও স্থিতি ও গতি মানে রেস্ট অ্যান্ড মোশন। তো এই স্থিতি কাকে বলে, স্থিতি কাকে বলে একটা উদাহরণের সাপেক্ষে উদাহরণ নিয়ে প্রথমে বোঝাই তোমাদেরকে। দেখো, যদি কোনো একটি বস্তু সময়ের সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন না করে তবে সেই বস্তুটিকে আমরা স্থির বস্তু বলি এবং তার যে অবস্থা তাকে আমরা বলি স্থিতি। উদাহরণস্বরূপ তুমি মনে করো যে একটা স্টেশনে বা প্ল্যাটফর্মে তুমি বসে আছো, ঠিক বসে আছো আর তোমার সামনে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে। তুমি যখন এসেছো তখন মালগাড়িটি দাঁড়িয়েই ছিল। তুমি 2 ঘন্টা প্ল্যাটফর্মে বসে আছো, তাও দেখছো যে মালগাড়িটি ওই জায়গাতে এখনও দাঁড়িয়ে আছে। এটার মানে কি? মানে সময় পরিবর্তন হলো কিন্তু মালগাড়িটির অবস্থানের কোনো পরিবর্তন হলো না। তো এইরকম বস্তুকে আমরা কি বস্তু বলবো? এরকম বস্তুকে আমরা স্থির বস্তু বলবো, আর ওই বস্তুটির অবস্থাকে আমরা বলবো স্থিতি। তাহলে স্থিতি কাকে বলে? না, লিখো যে সময়ের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় তাহলে বস্তু ওই অবস্থাকে স্থিতি বলে। আশা করি বোঝা গেছে। উদাহরণটা তোমরা মনে রাখবে, এরকম আরও উদাহরণ তোমরা মনে মনে ভাববে। যেমন ধরো যে তুমি স্কুলে যাও, স্কুলটা শনিবার রবিবার সোমবার বার পাল্টে যায়, সময় চলে যায়, কিন্তু স্কুলের অবস্থান কি পাল্টায় না? যেখানে স্কুলটি ছিল ঠিক সেই জায়গাতেই থাকে। অতএব স্কুলটি হলো একটি স্থিতি বস্তুর উদাহরণ। তাহলে আমরা জানবো এবার গতি কি। গতিটা বুঝতেই পারছো তোমরা যে স্থিতির জাস্ট উল্টো হবে, তাই না? তাহলে কিভাবে বোঝাই? ধরো তুমি প্ল্যাটফর্মে বসে আছো, একটা ট্রেন আসলো প্ল্যাটফর্মে, 3 মিনিট পরে দেখছো প্ল্যাটফর্মটি ওইখান থেকে চলে গেছে। তার মানে কি হলো? তার মানে সময় পাল্টালো 3 মিনিট, কিন্তু ট্রেনটির অবস্থানও কিন্তু পাল্টে গেল, মানে প্ল্যাটফর্মে আর নেই। তাহলে সময়ের সাপেক্ষে ট্রেনের অবস্থানটা কি হয়ে গেছে? পরিবর্তিত হয়ে গেছে। তাহলে এই ট্রেনের যে অবস্থা, কি অবস্থা? গতিশীল অবস্থা, বা এই যে অবস্থাটাকে আমরা কি বলবো? গতি। তাহলে গতির সংজ্ঞাটাও লিখে নাও। গতি কি? সময়ের সাপেক্ষে যদি কোনো বস্তু অবস্থান পরিবর্তন করে তাহলে বস্তুটির ওই অবস্থাকে গতি বলে।
আশা করি বোঝাতে পেরেছি। এরকম উদাহরণ তোমরা হাজারো হাজারো দেখতে পারবে। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, রাস্তায় যে গাড়িগুলো থাকে তাদের সব গাড়িগুলোর অবস্থায় গতি, অর্থাৎ গতিশীল অবস্থায় তারা থাকে, তাই তো? তাহলে আমরা স্থিতি এবং গতি কাকে বলে বুঝলাম। তারপর আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করব যে এই যে স্থিতি বা গতি, এটা কে বলছে সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। কে বলছে বা কে দেখছে তাকে কি বলা হয়, মানে যে পর্যবেক্ষণ করছে তাকে কি বলা হয়, পর্যবেক্ষক বলা হয়। এবার তোমরা খুব ছোটবেলা থেকে একটা জিনিসের সাথে পরিচিত, কি, ধরো যে তুমি এই দুটো ট্রেন, মনে করো এই দুটো ট্রেন পাশাপাশি চলছে, দুটোই গতিশীল আছে, কিন্তু এই ট্রেন থেকে যখন এই ট্রেনটাকে দেখছো তখন কি মনে হয় যে এই ট্রেনটা তো দাঁড়িয়ে আছে, মানে স্থির অবস্থায় আছে, তাই না? যেহেতু দুটো ট্রেনই একই দিকে যাচ্ছিল তাই এর সাপেক্ষে এটাকে স্থির মনে হচ্ছে, কারণ আপেক্ষিক গতিবেগ তোমরা অলরেডি পড়েছো যে দুটো ট্রেনই বা দুটো যানবাহন যদি একই দিকে যায় তাহলে তাদের মধ্যে যে আপেক্ষিক গতি সেটা কি হয়, বিয়োগ হয়। তো এও ধরো 60 কিলোমিটার পার ঘন্টা, এও 60 কিলোমিটার পার ঘন্টা বেগে ছুটছে, তাহলে কি হবে, এদের আপেক্ষিক গতিবেগ শূন্য, তাই দেখে মনে হচ্ছে একটা ট্রেন থেকে আরেকটা ট্রেনের যাত্রীকে মনে হচ্ছে স্থির অবস্থায় আছে। তার মানে আবার কেউ যদি পাশে দাঁড়িয়ে থেকে ট্রেনটাকে দেখে, দুটো ট্রেনকেই দেখে, তাহলে দেখবে যে ট্রেনটা কিন্তু খুবই দ্রুত গতিশীল অবস্থায় যাচ্ছে, মানে 60 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে। তাহলে কি পর্যবেক্ষক যখন দু জায়গায় আছে, একজন ট্রেনে থেকে দেখছে আর একজন গ্রাউন্ড বা রাস্তা থেকে দেখছে, তাহলে কি হচ্ছে, ওদের কিন্তু অবস্থাটাও আলাদা আলাদা মনে হচ্ছে। একটা ট্রেন থেকে আর একটা ট্রেনের যাত্রীকে দেখলে মনে হচ্ছে তার অবস্থা স্থিতি, কিন্তু আবার গ্রাউন্ড থেকে যখন ট্রেনের যাত্রীকে দেখছে তখন দেখছে যে তার অবস্থা গতিশীল। তাহলে পর্যবেক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিজিক্সে। এই যে যার সাপেক্ষে আমরা মেজার করি, মানে পর্যবেক্ষক যখন মেজার করছে কারো একটা সাপেক্ষে মেজার করছে, এই যার সাপেক্ষে মেজার করি তাকে আমরা একটা নাম দিই, তাকে কি বলা হয়, তাকে বলা হয় নির্দেশতন্ত্র। কি বলা হয়, নির্দেশতন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স। কি বলা হয়, ফ্রেম অফ রেফারেন্স, তাই না? আরো সহজভাবে বুঝতে গেলে ধরো যে তোমাকে বলা হলো যে তুমি কোথায় আছো, তুমি বললে যে আমি স্যার 30 মিটার দূরে আছি, এটার কোনো মানে হয় না। তোমাকে বলতে হবে যে আমি স্কুল থেকে পূর্ব দিকে 30 মিটার দূরে আছি। তাহলে এটার সাহায্যে কি বোঝা গেল, যে এই যে স্কুলটাকে তুমি ফিক্সড করে দিলে, ওটা হয়ে গেল কি রেফারেন্স ফ্রেম, তার সাপেক্ষে পূর্ব দিকে 30 মিটারের যদি যে কেউ যায় তাহলেই তোমাকে সে খুঁজে পেয়ে যাবে। তাহলে কারো সাপেক্ষে বলাটা ইম্পর্টেন্ট, তাই না? বা ট্রেনের গতিটাই যখন তুমি দেখছিলে, দুটো ট্রেন যখন চলছিল, তোমাকে বলা হলো ট্রেনটাকে কেমন দেখছো, তখন তুমি স্থিতি বলবে না গতি, তখন তোমাকে বলতে হবে সাপেক্ষে। যে আর একটা ট্রেন যেটাও চলছিল 60 কিলোমিটার পার ঘন্টা বেগে, তার সাপেক্ষে ট্রেনটা মানে স্থির লাগছিল। বা গ্রাউন্ডের সাপেক্ষে যদি দেখি বা মাটির সাপেক্ষে ভূমিতে যে দাঁড়িয়েছিল তার সাপেক্ষে যদি দেখি, তাহলে কি দেখব, যে এই ট্রেনটি 60 কিলোমিটার পার ঘন্টা বেগে ছুটছিল। তাহলে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে নির্দেশতন্ত্রের ভূমিকাটা কি, বা পর্যবেক্ষক, নির্দেশতন্ত্র, এদের গুরুত্বটা কি একটা বস্তুর অবস্থা বোঝাতে গিয়ে। ঠিক আছে, তারপরে আমরা